আজকে ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার পদার্থ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ সেপারেশন অফ দ্য কম্পোনেন্টস অফ মিক্সচার। ঠিক আছে, এখান থেকে আলোচনা করব। তো মিশ্রণটা কি? মিশ্রণটা হচ্ছে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, আমাদের চারপাশে আমরা যেসব জিনিস দেখতে পাই তাদের অধিকাংশই একাধিক মৌলিক বা যৌগিক পদার্থের মিশ্রণ। পরীক্ষাগারে যেসব পদার্থ প্রস্তুত করা হয় সেগুলিও সাধারণত মিশ্রণ হিসেবেই পাওয়া যায়। ঠিক আছে, একটি মিশ্র পদার্থে দুই বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে থাকতে পারে, কিন্তু মিশ্রণে তাদের নিজ নিজ ধর্ম বজায় থাকে। মিশ্রণের বিভিন্ন উপাদানগুলিকে বিভিন্ন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা প্রয়োজন কেন, অর্থাৎ কী উদ্দেশ্যে মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। তো এখানে মিশ্রণের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন বায়ুর মধ্যে থাকে বায়ুমণ্ডল অক্সিজেন ও নাইট্রোজেনের অনুপাত 1:4। তারপর যেমন স্টেনলেস স্টিল, তারপর ব্রোঞ্জ, ব্রাশ, এগুলো হচ্ছে মিশ্রণ। দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একটা ধাতু সংকরের সাথে অন্য ধাতু সংকর মিশিয়ে একটা ধাতু তৈরি হয়। ঠিক আছে, সেটা একটা মিশ্রণ। তো এইগুলো হচ্ছে মিশ্রণের কিছু এক্সাম্পল। তো মিশ্রণ দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সমসত্ব আর আরও একটা হচ্ছে অসমসত্ব। তো সমসত্ব কি? সব জায়গায় ঘনত্ব সমান হবে, আর অসমসত্ব কি? সব জায়গায় ঘনত্ব সমান হবে না। তো আমরা দ্রবণ চ্যাপ্টারে পড়েছি যে সমসত্ব মিশ্রণ হচ্ছে প্রকৃত দ্রবণ, আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে কলোয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন। তো আমরা জানি যে সমস্ত মিশ্রণই দ্রবণ, সমস্ত দ্রবণ মিশ্রণ না, কারণ মিশ্রণের মধ্যে যে সকল পদার্থ থাকে সেইগুলো হচ্ছে দ্রবণ। সত্য মিশ্রণ হচ্ছে সব জায়গায় ঘনত্ব সমান হবে, তো সেটা একটা দ্রবণ, প্রকৃত দ্রবণের এক্সাম্পল। আর অসমসত্ব হচ্ছে কলোয়েডীয় দ্রবণ। ঠিক আছে, তো মিশ্রণ কিন্তু সমস্ত মিশ্রণই দ্রবণ, কিন্তু সমস্ত দ্রবণ মিশ্রণ না। মিশ্রণেরই একটা পার্ট হচ্ছে দ্রবণ। আর দ্রবণ মিশ্রণ না কেন? কারণ দ্রবণ একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, যেমন দ্রবণের মধ্যে থাকে দ্রাবক প্লাস দ্রাবক, সেটা হচ্ছে দ্রবণ। মানে নির্দিষ্ট ঘনত্বে নির্দিষ্ট অনুপাতে থাকে, তাই সেটা দ্রবণ। তাই বলা হচ্ছে যে দ্রবণ মিশ্রণ হয় না, কারণ মিশ্রণের কোনো নির্দিষ্ট অনুপাত থাকে না এবং নির্দিষ্ট কোনো যে সমান ঘনত্ব সেটাও থাকে না। দুই বা ততোধিক পদার্থ থাকতে পারে। এখানে মিশ্রণ আর যৌগের মধ্যে পার্থক্য আছে। মানে মিশ্রণ কি? উপাদানগুলি যে কোনো অনুপাতে মিশে থাকে, আর যৌগ যে উপাদানগুলি নির্দিষ্ট অনুপাতে মিশে থাকে, তারপর কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। আর যৌগে রাসায়নিক বিক্রিয়া ঘটে, কোনো সমসত্ব অসমসত্ব হতে পারে, আর যৌগ কেবলমাত্র সমসত্ব হয়। তারপর মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করার উদ্দেশ্য। তো 1 নম্বর পয়েন্টে কী আছে, যে কোনো পদার্থের অবিশুদ্ধ নমুনা থেকে অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক উপাদানগুলিকে আলাদা করা প্রয়োজন। যেমন চাল, ডাল ইত্যাদির মধ্যে পাথর, কাকড় মিশে থাকলে রান্নার আগে সেগুলিকে আলাদা করা হয়, সেটা একটা মিশ্রণ। মানে একাধিক চালের মধ্যে যদি একটা কাকড় থাকে সেটাও মিশ্রণ হবে। তারপর 2 নম্বর পয়েন্ট, ওষুধ শিল্পে বিভিন্ন ভারী শিল্পের প্রয়োজনে ও গবেষণার কাজে বিশুদ্ধ পদার্থের দরকার হয়, তাই এই ক্ষেত্রে অবিশুদ্ধগুলিকে মূল পদার্থ থেকে দূর করা খুবই দরকার। 3 নম্বর পয়েন্ট, খাদ্য লবণ হলো নিত্য প্রয়োজনীয় একটি পদার্থ যার প্রধান উৎস সমুদ্রের জল। সমুদ্রের জলে কঠিন খাদ্য লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। সমুদ্রের জল থেকে বিভিন্ন উপায়ে খাদ্য লবণকে পৃথক করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। 4 নম্বর পয়েন্ট, কিছু কিছু মিশ্রণে দুই বা ততোধিক গুরুত্বপূর্ণ পদার্থ উপাদান হিসেবে উপস্থিত থাকে, যেমন অশুদ্ধ খনিজ তেল বা পেট্রোলিয়াম হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন, পেট্রোলিয়াম গ্যাস যেমন সিএনজি, এলপিজি, ন্যাপথা, পিচ্ছিলকারক তেল, বিটুমেন ইত্যাদি সমসত্ব মিশ্রণ। উল্লিখিত উপাদানগুলির সবকটি অত্যন্ত অর্থকারী এবং ব্যবহারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পেট্রোলিয়াম থেকে এই উপাদানগুলি পৃথক করা প্রয়োজন। এইভাবে তরল বায়ুতে উপস্থিত অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদানগুলিকেও পৃথক করা প্রয়োজন, তাই মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা হয়। তো এইগুলো হচ্ছে কিছু পয়েন্ট। ঠিক আছে, কিভাবে আমরা মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করতে পারি বিভিন্ন উপায়ে। তারপর মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার বিভিন্ন পদ্ধতি এখানে দেওয়া আছে।
তো কী পদ্ধতি? কোনো মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোনো পদ্ধতিতে পৃথক করা হবে তা নির্ভর করে ভিন্ন ভিন্ন উপাদানের, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, উদ্বাহিতা, ঘনত্ব ইত্যাদি ভৌত ধর্মের উপর। সাধারণভাবে পৃথকীকরণের জন্য কেলাসন পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, তারপর ক্রোমাটোগ্রাফি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়। তবে আমরা শুধুমাত্র পাতন, আংশিক পাতন ও সেপারেটরি ফানেলের সাহায্যে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো তো মিশ্রণ উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, উদ্বাহিতা, ঘনত্ব ইত্যাদি ভৌত ধর্মের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো কি পদ্ধতি, যেমন এই যে কেলাসন পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, তারপর ক্রোমাটোগ্রাফি ইত্যাদি পদ্ধতি আছে। ঠিক আছে, যে মিশ্রণের যে পৃথক বিভিন্ন যে উপাদান রয়েছে তাদেরকে পৃথক করার পদ্ধতি আছে এগুলো। তো ক্লাস 9-এর বইতে 3টি পদ্ধতি দেওয়া আছে: পাতন, আংশিক পাতন, সেপারেটরি ফানেলের সাহায্যে মিশ্রণ উপাদানগুলির পাতন, আংশিক পাতন ও সেপারেটরি ফানেল, এই 3টি পদ্ধতি দেওয়া আছে। তো এগুলোই দেখব। তো প্রথমে আছে পাতন। তো পাতন কি না, যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে প্রথমে বাষ্পীভূত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলবো। তো তরল পদার্থে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত বা মিশ্রিত পাতন পদ্ধতিতে উপাদানগুলিকে পৃথক করা যায়। পাতন প্রক্রিয়ায় তরলের যে স্ফুটনাঙ্ক সেটা 3টি বিষয়ের উপর নির্ভরশীল। তো 1 নম্বরে কি, তরলের প্রকৃতির উপর কেমন হবে তরল প্রকৃতি। তো বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন, যে তরল যত বেশি উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম। মনে করি জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে, তো তার মধ্যে যদি অ্যাসিটন তরল নিই, সেটা যদি 56 ডিগ্রিতে ফুটতে শুরু করে, তাহলে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে? স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাবে জলের। আর তরলের যে অ্যাসিটন নিয়েছি, অ্যাসিটনের স্ফুটনাঙ্ক কম, তাহলে এখানে বলেছে যার স্ফুটনাঙ্ক, যে তরল যত বেশি উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম। তাহলে স্ফুটনাঙ্ক কম অ্যাসিটনের, তাহলে সেটি বেশি উদ্বায়ী। আর জলের স্ফুটনাঙ্ক বেশি, কম উদ্বায়ী, মানে জলের থেকে অ্যাসিটন বেশি তাড়াতাড়ি, মানে কম ডিগ্রি সেলসিয়াসে তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর তাড়াতাড়ি বাষ্পীভূত হবে। জলের থেকে অ্যাসিটন তাড়াতাড়ি, যদি স্ফুটনাঙ্ক কম হয় তাহলে, মানে যদি 56 ডিগ্রিতে জল ফুটতে শুরু করে আর জল যদি 100 ডিগ্রিতে ফুটতে শুরু করে, তাহলে জলের তো স্ফুটনাঙ্ক কম, তাহলে তাড়াতাড়ি তো বাষ্পীভূত হবে জলের থেকে, মানে কম উষ্ণতায় বেশি বাষ্পীভূত হচ্ছে, আর জল বেশি উষ্ণতায় কম বাষ্পীভূত হচ্ছে। ঠিক আছে, তারপর 2 নম্বর পয়েন্ট, অপদ্রব্য বা দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরল কোনো পদার্থে দ্রবীভূত থাকলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। মানে তরলের মধ্যে যদি কোনো পদার্থ যোগ থাকে তাহলে তো স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবেই, কারণ ওর মধ্যে আরও এক্সট্রা যে পদার্থগুলো মিশ্রিত আছে সেইগুলো একটু যে তাপ সেটা গ্রহণের জন্য একটু বেশি সময় লাগবে তার সাথে মিশ্রিত পদার্থগুলোর। তরলের চাপের উপর নির্ভর কি, তরলের উপরে চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। যদি তরলের উপরে চাপ বৃদ্ধি করি তাহলে তরলের স্ফুটনাঙ্ক বাড়বে, এবং যদি চাপ হ্রাস করি স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, মানে সমানুপাতিক সম্পর্ক। তো এখানে বলেছে তরলের স্ফুটনাঙ্কের সঙ্গে চাপের সম্পর্ক কি, বাষ্পচাপ যখন তরলের পরিস্থিত বায়ুমণ্ডলের চাপের সমান হয় তখন তরলটি ফুটতে শুরু করে। মানে কি, বাষ্পচাপ যখন তরলের উপস্থিতির বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, ঠিক আছে, তখন তরলটি ফুটবে। তো এই অবস্থায় তরলের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আবার কোনোভাবে তরলের উপস্থিতি বায়ুমণ্ডলের চাপ যদি বাড়ে অপেক্ষাকৃত বেশি উষ্ণতায়, ওই তরলের বাষ্পের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তাই তরলটিও বেশি উষ্ণতায় ফোটে। প্রতি 27 mmHg চাপ বৃদ্ধির জন্য জলের স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। আবার কোনোভাবে তরলের পরিস্থিতি বায়ুমণ্ডলের চাপ কমে গেলে অপেক্ষাকৃত কম উষ্ণতায় ওই তরলের বাষ্পের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। তো মোট কথা আমরা জেনে রাখবো যে তরলের চাপ বৃদ্ধিতে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তো এখানে দেখো পাতন পদ্ধতিতে কঠিনে তরলের মিশ্রণ উপাদানের পৃথকীকরণের ছবি দেওয়া আছে। তো কিভাবে আমরা যে পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করব কঠিন তরলকে, তো সেই এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং ছবির সাহায্যে।
তো এই যে ফ্লাস্কের মধ্যে তরল নেওয়া রয়েছে, ঠিক আছে, কঠিন আর তরলের মিশ্রণ। তো এই যে তরল পদার্থটি, এটি এখানে দেখো থার্মোমিটার রাখা রয়েছে, আর এটা শীতক, আর এখানে জল বাষ্পায়ন হচ্ছে আর ঘনীভূত হচ্ছে, ঠিক আছে। তো এখানে তরলটির মধ্যে দেখো তাপ দেওয়া হচ্ছে, তাপের সাহায্যে যতক্ষণ না সম্পূর্ণরূপে তরল বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে, মানে তরল যে ফুটতে শুরু করলে মিশ্রণ থাকা সম্পূর্ণ তরল বাষ্প পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতার পরিবর্তন হবে না। তো সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে হবে। তারপর মিশ্রণ থেকে উৎপন্ন বাষ্পকে ঘনীভূত করলে তরল দ্রাবকে ফিরে যাওয়া যায় এবং পাত্রে পড়ে থাকে কঠিন দ্রব্য। তো এই যে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করছে এবং শীতকে সাহায্যে ঘনীভূত করে যে ফ্লাস্কের মধ্যে তরলটিকে রাখা হচ্ছে। আর এই যে পদার্থটি তরলের শেষ দ্রব্য রয়েছে সেটা হচ্ছে কঠিন পদার্থ। এখানে দেওয়া রয়েছে পাতন পদ্ধতিতে গ্রাহক পাত্রে জমা বিশুদ্ধ তরলকে পাতিত দ্রব্য ও পাতন ফ্লাস্কে পড়ে থাকা কঠিন পদার্থকে অবশেষ বলবো। তো এই যে তরল আর কঠিনের মিশ্রণ রয়েছে, তো তরলকে তো বাষ্পীভূত করছি, তারপর সম্পূর্ণ বাষ্পীভূত হওয়ার পর আস্তে আস্তে ঠান্ডা করছি, সেটা ঘনীভূত হয়ে আস্তে আস্তে অপর যে পাত্র রয়েছে গ্রাহক পাত্র, মানে তরলটি গ্রহণ হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে ফ্লাস্কের মধ্যে। তো এটি তরলটি বাষ্পীভূত হয়ে পড়ছে, আর তরলের মধ্যে যে কঠিন পদার্থগুলি ছিল সেটি নিচে পড়ে রইল ফ্লাস্কের মধ্যে, সেটাই বলছে কঠিন পদার্থগুলি পাতন ফ্লাস্কে পড়ে থাকবে নিচে অবশেষ রূপে। যে তরল পদার্থটি সেটি কি করবে, সেই তরল পদার্থটি অপর ফ্লাস্কে পাতিত অবস্থায় থাকবে, তো সেটাকে আমরা বলবো পাতিত দ্রব্য। তারপর এখানে প্রয়োগ দেওয়া আছে পাতন প্রক্রিয়ার কি বলেছে, মূল্যবান জৈব দ্রাবকে অল্প কঠিন জৈব পদার্থ মিশে থাকলে ওই দ্রাবকের পুনরুদ্ধার পাতন প্রক্রিয়া ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট, দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে পদার্থের বিশুদ্ধীকরণকালে ওই পদ্ধতি ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্ট, এই পদ্ধতিতে আয়োডিন ও ক্লোরোফর্মের মিশ্রণ থেকে এবং লবণ, তুঁতে বা চিনির জল জলীয় দ্রবণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। তো এইগুলো হচ্ছে তরলে কঠিন পদার্থের মিশ্রণ, যেমন হচ্ছে আয়োডিন ও ক্লোরোফর্মের মিশ্রণ, তারপর লবণ, তুঁতে, চিনির জল, এগুলো হচ্ছে তরলে কঠিন পদার্থের যে মিশ্রণ সেটার পৃথকীকরণ। তারপর রয়েছে পাতন পদ্ধতিতে দুটি মিশ্রণীয় তরলের দ্রবণ থেকে উপাদানগুলির পৃথকীকরণ, মানে দুটি তরলের এবার রয়েছে, দুটি তরলের যে মিশ্রণ, সেইভাবে দুটি তরলের যে মিশ্রণ, তো কীভাবে সেই মিশ্রণকে পৃথক করব দুটি তরলের মধ্যে, এটা হচ্ছে পাতন পদ্ধতি আমরা দেখছি। তো কি বলেছে, সাধারণত পাতন পদ্ধতিতে দুটি তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে যদি তরল দুটির স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক বেশি হবে। মানে দুটি তরলের মধ্যে পাতন প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা পৃথকীকরণ করি তাহলে তার যে স্ফুটনাঙ্কের পার্থক্য, তো সেটা অনেক বেশি নিতে হবে, মানে 30 ডিগ্রির বেশি নিতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াসের কম হলে চলবে না, 30 ডিগ্রি সেলসিয়াস এবং তার থেকে বেশি নিতে হবে পাতন প্রক্রিয়ায় তরলের মিশ্রণের যে পৃথকীকরণ, ঠিক আছে, এটা তরলের মিশ্রণের কিন্তু। তারপর 2 নম্বর পয়েন্ট, তাপের প্রভাবে উপাদানগুলির বিয়োজন না ঘটে, মানে যে উপাদানগুলি রয়েছে সেইগুলো যাতে না বিয়োজিত হয় সেটা বলেছে। নীতিতে হচ্ছে নির্দিষ্ট চাপে ভিন্ন স্ফুটনাঙ্কে দুটি তরলের মিশ্রণের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির বেশি। তারপর স্ফুটন শুরু হলে যে বাষ্প উৎপন্ন হয় তাতে প্রায় সবটাই অধিক উদবায়ী উপাদান থাকে, ওই বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করা হয়। অধিক উদবায়ী তরলের বাষ্পায়ন সম্পূর্ণ হওয়ার পর দ্রবণের উষ্ণতা বেড়ে কম উদবায়ী, ঠিক আছে, মানে বেশি স্ফুটনাঙ্ক তরলের স্ফুটনাঙ্কে পৌঁছায়। ওই উষ্ণতায় কম উদবায়ী তরলটি উষ্ণতা স্থির রেখে ফুটতে থাকে ও সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়। ওই বাষ্পের ঘনীভবনে প্রাপ্ত তরলকে পৃথক গ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। এবার প্রয়োগ রয়েছে, মানে কোন কোন তরল প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তো এই পদ্ধতিতে প্রয়োগ করে যেমন অ্যাসিটন ও জল প্রয়োগ করতে পারি, কারণ দেখো অ্যাসিটনের আমরা দেখলাম যে 56 ডিগ্রি সেলসিয়াস, আর যে জলের সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস। তো তার যে পার্থক্য স্ফুটনাঙ্কের 30 ডিগ্রির বেশি হচ্ছে, ঠিক আছে, অবশ্যই 30 ডিগ্রির বেশি হচ্ছে। তো এখানে
44 ডিগ্রি মানে 44 ডিগ্রির যে ডিফারেন্স সেটা হচ্ছে মানে 56 ডিগ্রি সেলসিয়াস, আর এটার যে পার্থক্য জলের যে পার্থক্য সেটা 100 ডিগ্রি। তাহলে দুটো দেখো 44 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য হচ্ছে, তাহলে 30 ডিগ্রির বেশি হচ্ছে। তারপর 2 নম্বর পয়েন্টে আছে হেক্সেন আর টলুইন। তো হেক্সেনের কত দেখো, হেক্সেনের 69 ডিগ্রি সেলসিয়াস আর টলুইনের হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাও দেখো 30 ডিগ্রির বেশি হচ্ছে তফাৎ। তারপর 3 নম্বর বেনজিন আর নাইট্রোবেনজিন, এর দেখো 80 আর এর চেয়ে, তাহলে এটাও দেখো হচ্ছে বেশি, ঠিক আছে। এটা দেখো 80 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 210, তাহলে এটারও পার্থক্য তাহলে এটাও 30 ডিগ্রি বেশি পার্থক্য হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সব ক্ষেত্রেই, যেমন বেনজিন অ্যানিলিন এটাও 30 ডিগ্রির বেশি পার্থক্য হচ্ছে, 80 ডিগ্রি সেলসিয়াস 184 সেলসিয়াস। তারপর ইথার আর টলুইন এটাও দেখো 30 ডিগ্রির বেশি হচ্ছে, 35 আর 110, তাহলে 30 ডিগ্রি বেশি। তাহলে এইগুলো হচ্ছে এই মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করা যাবে, যেগুলোই মানে দুটি তরলের মিশ্রণে যদি 30 ডিগ্রি ডিফারেন্স থাকে, ঠিক আছে, 30 ডিগ্রি বেশি বা 30 ডিগ্রি নিতে হবে, তবে কিন্তু পাতন প্রক্রিয়া আমরা পৃথক করতে পারবো কিসে, তরলের মিশ্রণে। তারপর সীমাবদ্ধতা কি, এই পদ্ধতিতে পৃথককৃত তরল দুটি বিশুদ্ধ নয়, কারণ বেশি উদ্বায়ী তরলের বাষ্পায়নের সময় উৎপন্ন বাষ্পে যথেষ্ট পরিমাণ কম উদ্বায়ী তরলের বাষ্প থেকে যায়। ওই বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে বেশি উদ্বায়ী তরলের সঙ্গে মিশে যায়। ওই কার্যকর পৃথককরণের জন্য আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা যায়। এরপর রয়েছে আংশিক পাতন। তো আংশিক পাতন কি, পরস্পর দ্রবণীয় 2 বা ততোধিক তরলের সমাসত্ব মিশ্রণে তরলগুলির স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াসের কম হলে আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে বারবার বাষ্পায়ন ও ঘনীভবনের মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে আমরা আংশিক পাতন বলবো, ঠিক আছে। মানে কি, মানে দ্রবণীয় 2 বা ততোধিক তরলের সমসত্ব মিশ্রণের তরলগুলির স্ফুটনাঙ্কের পার্থক্য কত নিতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াসের কম নিতে হবে। আর পাতন প্রক্রিয়ায় কি দেখলাম, পাতন প্রক্রিয়ায় দুটি তরলের সমসত্ব মিশ্রণে 30 ডিগ্রির বেশি নিতে হবে, ঠিক আছে, 30 ডিগ্রির কম হলে চলবে না। আর আংশিক পাতনের ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াসের কম নিতে হবে, তার বেশি হলে চলবে না। তো এখানে দেখো কি বলেছে, 2 বা ততোধিক তরলের সমসত্ব মিশ্রণের যে উপাদানগুলির পৃথক সেটা দেওয়া আছে, এখানে দেখো ছবিটা দেওয়া আছে, ঠিক আছে। কিভাবে আমরা আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে দুটি তরলের যে মিশ্রণ সেগুলোকে পৃথক করব, ঠিক আছে। তো এখানে কি বলেছে, তরলের সমসত্ব মিশ্রণের উপাদানগুলির স্ফুটনাঙ্কের পার্থক্য খুব কম হতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, হলে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা যায়। মানে 20 ডিগ্রি সেলসিয়াস তারও কম নিতে হবে তাদের পার্থক্য। যেমন অ্যাসিটোন 56 ডিগ্রি সেলসিয়াস ও মিথাইল অ্যালকোহল হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এদের পার্থক্য খুবই কম, ঠিক আছে। এদের পার্থক্য দেখো 9 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 ডিগ্রির খুবই কম, ঠিক আছে, খুব কম নিতে হবে এদের পার্থক্য, 20 ডিগ্রির বেশি হলে চলবে না। তারপর নিচেতে কী বলেছে দেখো, কোনো নির্দিষ্ট চাপে, ঠিক আছে, যখন ভিন্ন স্ফুটনাঙ্কের 2 বা তার বেশি সংখ্যক তরলের মিশ্রণের স্ফুটন হয় তখন উৎপন্ন বাষ্পের মধ্যে অপেক্ষাকৃত বেশি উদ্বায়ী উপাদানের আপেক্ষিক পরিমাণ কম উদ্বায়ী উপাদানের তুলনায় বেশি হয়। আংশিক পাতন স্তম্ভ বা অংশীকরণ স্তম্ভের মধ্যে এই পদ্ধতির বারংবার প্রয়োগের ফলে উপাদানগুলির কার্যকর পৃথককরণ সম্ভব হয়। তরল মিশ্রণে যদি 2 এর বেশি সংখ্যক তরল উপাদান থাকে তবে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবচেয়ে আগে ও সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদানটি সবার শেষে পাতিত হবে। তো এখানেও তারপর বলেছে আংশিক পাতন স্তম্ভের গঠন ও কার্যপ্রণালী। তো এই যে আগের পাতায় রয়েছে আংশিক পাতনের যে ছবিটা, সেটার কিন্তু গঠন কার্যপ্রণালী পরের পৃষ্ঠে আছে। 1 নম্বর পয়েন্টটি কি, আংশিক পাতন স্তম্ভ হলো একটি লম্বা কাচের নল যার মধ্যে ছোট ছোট কাচের বল ভরা থাকে। এই যে একটা যে নল রয়েছে, ছোট ছোট কাচের বল ভরা থাকে, সেটা হচ্ছে আংশিক পাতন স্তম্ভ। তো এই যে আগের পেজে দেওয়া আছে ছবিটা,
এই যে কাচের নলের মধ্যে কাচের ছোট ছোট বলের রয়েছে, সেটা হচ্ছে আংশিক পাতন স্তম্ভ। এটার নামেই হচ্ছে আংশিক পাতন স্তম্ভ। ঠিক আছে, কাচের ছোট ছোট বল রয়েছে। 2 নম্বর পয়েন্ট, এই স্তম্ভের মধ্যে দিয়ে দুই ধরনের তরলের বাষ্প অতিক্রম করার সময় কাচের বলের সংস্পর্শে আসে ও তাড়াতাড়ি শীতল হয়ে যায়। ঠিক আছে, মানে কি, তো এই যে কাচের স্তম্ভের মধ্যে দিয়ে দুই ধরনের তরল কি হচ্ছে, দুই ধরনের তরল এই কাচের বলের সংস্পর্শে আসলে কিন্তু তাড়াতাড়ি কী হয়ে যাবে, শীতল হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে। দুই ধরনেরই তরল কাচের সংস্পর্শে এসে বাষ্পীভূত হয়ে যাবে। তো যে দুই ধরনের তরল রয়েছে, সেই দুই ধরনের তরলের বাষ্প অতিক্রম করার সময়, ঠিক আছে, অতিক্রম করার সময় কিন্তু এর যে সংস্পর্শে আসবে, ঠিক আছে, এবং তাড়াতাড়ি শীতল হয়ে যাবে। এই যে কাচের বল রয়েছে, ঠিক আছে, সেই বলের সংস্পর্শে এবং তাড়াতাড়ি শীতল হয়ে যাবে। তারপর 3 নম্বর পয়েন্ট, তরল দুটির বাষ্প স্তম্ভ বরাবর উপরে উঠতে থাকলে কম উদ্বায়ী তরলের বাষ্প বেশি উদ্বায়ী তরলের বাষ্পের থেকে তাড়াতাড়ি ঘনীভূত হতে থাকে। সুতরাং বাষ্প যত বেশি উপরে ওঠে সেই বাষ্পের মধ্যে অধিক উদ্বায়ী উপাদানের আপেক্ষিক পরিমাণ তত বেশি থাকে। ঠিক আছে, মানে বাষ্প যত বেশি উপরে উঠবে সেই বাষ্পের মধ্যে যে উদ্বায়ী উপাদান সেইগুলো কিন্তু আপেক্ষিক পরিমাণ বেশি থাকবে। 4 নম্বর পয়েন্ট, বাষ্পের যে অংশ ঘনীভূত হয়ে তরল হিসেবে নিচে নামতে থাকে তাতে কম উদ্বায়ী উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি থাকে। তো বাষ্পের যে অংশ ঘনীভূত হয়ে, ঠিক আছে, ঘনীভূত হয়ে তরল হিসেবে নিচে নামতে থাকে সেই বাষ্পের মধ্যে কিন্তু কী হচ্ছে, আপেক্ষিক পরিমাণ বেশি থাকে। তো বাষ্পের যে অংশ ঘনীভূত হয়ে তরল হিসেবে নামতে থাকে সেই বাষ্প কী হচ্ছে, কম উদ্বায়ী, ঠিক আছে, কম উদ্বায়ী এবং আপেক্ষিক পরিমাণ বেশি থাকে, সেটাই বলছি। তারপর 5 নম্বর পয়েন্ট, পাতন স্তম্ভের সর্বোচ্চ বিন্দু অতিক্রম করে যে বাষ্প শীতকে পৌঁছায় তাতে সবটাই অধিক উদ্বায়ী, ঠিক আছে, অধিক উদ্বায়ী উপাদান থাকে। ওই উপাদানের পাতন সম্পূর্ণ হওয়ার পর পাতন ফ্লাস্কের অবশিষ্ট তরলের উষ্ণতা বাড়তে থাকে। উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন কম উদ্বায়ী উপাদানের স্ফুটনাঙ্কের সমান হয় তখন অনুরূপ প্রক্রিয়া অবলম্বন করে কম উদ্বায়ী তরলও পাতিত হয়। ওই তরলকে অন্য একটি গ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। তো বলেছে যে তরলটি বেশি উদ্বায়ী, ঠিক আছে, মানে কম স্ফুটনাঙ্কের মধ্যে তাড়াতাড়ি উদ্বায়িত হবে, মানে তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, সেই তরলটি তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে শীতক স্থলে, এই যে শীতক অঞ্চল, সেই শীতক অঞ্চলে আসবে, ঘনীভূত হয়ে বিশুদ্ধ পাত্রে, অন্য একটা পাত্রে সংগ্রহিত হবে। তারপর যে অপর একটি তরল রয়েছে সেটি কম উদ্বায়ী, সেটিও কিন্তু পরে যে অবশিষ্ট অংশ পড়ে থাকবে সেটাও পরে, তো তারপর যে অপর যে তরলটি সেটি অবশিষ্ট হিসেবে পড়ে থাকবে, ঠিক আছে, সেটাও কিন্তু কম উদ্বায়ী হলেও পরে সেটা গ্রাহক পাত্র হিসেবে রাখা হবে। তো দুটি তরলের মধ্যে যে তরলটি বেশি উদ্বায়ী, মানে কম স্ফুটনাঙ্ক, ঠিক আছে, কম ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাড়াতাড়ি বাষ্পীভূত হবে এবং বাষ্পীভূত হয়ে কী হবে, এই যে শীতক অঞ্চল সেখানে ঠান্ডা হবার জন্য ঘনীভূত হবে, ঠিক আছে, এবং ঘনীভূত হয়ে অন্য একটা পাত্রে সংগৃহীত হবে। আর অপর একটা তরল যেটা কম উদ্বায়ী, যেটা অবশিষ্ট রূপে পড়ে রয়েছে সেটা কিন্তু পরে কী হবে, বাষ্পীভূত হবে, ঠিক আছে, সেটা কিন্তু কম উদ্বায়ী, তাই পরে বাষ্পীভূত হবে, ঠিক আছে, পরে সেটাও কিন্তু অন্য একটা পাত্রে সংগ্রহ করা হবে, সেটাই বলছে। ঠিক আছে, তারপর দেখো ব্যবহারিক প্রয়োগ দেওয়া আছে, যেমন আলকাতরা থেকে বেঞ্জিন পৃথক করতে, তারপর পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল প্রভৃতি আলাদা করতে। 3 নম্বর পয়েন্ট, তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, ঠিক আছে, এদেরকে আলাদা করতে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। কী কী ব্যবহারিক প্রয়োগ, যেমন আলকাতরা থেকে বেঞ্জিন পৃথক করতে, ঠিক আছে, তারপর পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল এইগুলো, তারপর তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় বায়ু, ঠিক আছে, অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, এইগুলো কিন্তু আংশিক পাতন পদ্ধতিতে ব্যবহার করা হয়। তারপর রয়েছে বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল। তো এটা কি, সাধারণত ভিন্ন ঘনত্ব বিশিষ্ট ও পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের মিশ্রণকে স্থিরভাবে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে তরলের দুটি আলাদা স্তর তৈরি হয়। ঠিক আছে, স্বাভাবিকভাবেই ভারী অর্থাৎ বেশি ঘনত্বের স্তরটি থাকবে নিচে আর যে হালকা বা কম ঘনত্বের স্তর সেটি থাকবে উপরে। ঠিক আছে, তো দেখো এখানে ছবিটা রয়েছে, ঠিক আছে,
এটা হচ্ছে বিওজি ফানেল। তো কম ঘনত্বের তরল যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যদি আমরা পেট্রোল বা জল নিই, ঠিক আছে, তো পেট্রোল হচ্ছে কম ঘনত্ব এবং জল হচ্ছে বেশি ঘনত্ব, মানে পেট্রোলের থেকে বেশি ভারী হচ্ছে জল, ঠিক আছে। দুটোকে নিলে কি দেখবো আমরা, যে কম ঘনত্বের তরল সেটা কিন্তু ওপরে থিতিয়ে যাবে, যেটা কম ঘনত্বের তরল সেটা কি হবে, সেটা আস্তে আস্তে ওপর দিকে থাকবে স্তর হিসেবে, আর যেটা বেশি ঘনত্বের তরল সেটা নিচে নেমে যাবে, ঠিক আছে, ভারী যেহেতু। তো দেখো কি বলেছে, বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল ব্যবহার করে ওদেরকে পৃথক করা হয়, ঠিক আছে। বিওজি ফানেল হলো চঙ্গাকৃতি বা গোলকের আকৃতি বিশিষ্ট একটি কাচের পাত্র। এর ওপরের দিকে একটি চওড়া মুখ এবং নিচের দিকের কাছে স্টপকযুক্ত একটি কাচের নল থাকে, ঠিক আছে। স্টপকযুক্ত কাচের নল থাকে। ওপরের খোলা মুখটি কাচের ছিপি দিয়ে বন্ধ করা যায়। তো এটাই বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে কম ঘনত্বের তরল আর এটা হচ্ছে বেশি ঘনত্বের তরল। তো বেশি ঘনত্বের তরলটি কী হবে, নিজেই কিন্তু ভারী যেহেতু, তাহলে নিজেই আস্তে আস্তে অভিকর্ষর যে ত্বরণ সেই হিসেবে নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে। আর যে কম ঘনত্বের তরল সেটা ওপরে থিতিয়ে যাবে, ওপরে একটা স্তর হয়ে যাবে, হালকা ঘনত্বের তরল আর বেশি ঘনত্বের তরল একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে, সেটাই। তো যেমন ব্যবহারিক প্রয়োগ কি, এই পদ্ধতিতে যেমন জল ও পারদ নিতে পারি, তারপর পেট্রোল ও জল, ক্লোরোফর্ম ও জল ইত্যাদি মিশ্রণ উপাদানগুলিকে পৃথক করা যায়, ঠিক আছে। তো এখানে দেখবে দুটি কিন্তু তরল একসাথে মিশবে না বিওজি ফানেলে। এখানে সীমাবদ্ধতা কি বলেছে, মিশ্রণের উপাদান তরলগুলি পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করলে এই পদ্ধতিতে প্রয়োগ করা যায় না। 2 নম্বর পয়েন্ট, মিশ্রণের উপাদান তরলগুলির একটি অপরটির মধ্যে আংশিকভাবে মিশ্রণীয় হলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। 3 নম্বর পয়েন্ট, মিশ্রণের উপাদান তরলগুলি পরস্পরের সংস্পর্শে কলোয়েডীয় অবস্থায় সৃষ্টি করলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে কী ব্যবহার করলে প্রয়োগ করা যায় না, মানে দুটি তরলের পরস্পরের সাথে যদি রাসায়নিক বিক্রিয়া করি তাহলে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া ফলে পদ্ধতি প্রয়োগ করা যায় না। মিশ্রণ উপাদানগুলি একটি অপরটির যদি আংশিকভাবেও মিশ্রিত অবস্থায় থাকে তাও কিন্তু প্রয়োগ করা যাবে না। তারপর 3 নম্বর পয়েন্টে, মিশ্রণের উপাদানগুলি তরলের পরস্পর সংস্পর্শে ক্লোয়েডীয় অবস্থায় সৃষ্টি গেলে পদ্ধতি প্রয়োগ যায় না, মানে যে ক্লোয়েডীয় দ্রবণ আমরা দেখেছি, ঠিক আছে, সেই ক্লোয়েডীয় অবস্থাতেও কিন্তু প্রয়োগ করা যাবে না। ক্লোয়েডীয় অবস্থাও কিন্তু এক ধরনের কিন্তু দ্রবণ, তার মধ্যে কিন্তু একবারে আংশিকভাবে কিন্তু মিশ্রিত থাকে, ঠিক আছে। এখানে কয়েকটি তরল পদার্থের ঘনত্বের ক্রম দেওয়া আছে, যেমন ইথার, পেট্রোল, ইথাইল অ্যালকোহল, কেরোসিন, জল, ক্লোরোফর্ম, এগুলো, ঠিক আছে। যেমন কয়েকটি তরল পদার্থের ঘনত্ব ক্রম, যেমন ইথার থেকে বেশি হচ্ছে পেট্রোল, পেট্রোলের থেকে ইথাইল অ্যালকোহল ভারী, তারপর ইথাইল অ্যালকোহল থেকে কেরোসিন ভারী, কেরোসিনের থেকে জল ভারী, জলের থেকে ক্লোরোফর্ম ভারী, ঠিক আছে, এইগুলো। এরপর দেখব পেট্রোলিয়াম পরিশোধন। তো পেট্রোলিয়াম পরিশোধন কি, এখানে দেখো দেওয়া আছে ছবিটা, ঠিক আছে, কীভাবে পেট্রোলিয়ামকে পরিশোধন করা যায়। তো পেট্রোলিয়ামকেও কিন্তু আংশিক পতন পদ্ধতি প্রয়োগ করে কিন্তু পরিশোধন করা যায়। একটু আগেই আমরা দেখেছি যে আংশিক পাতন পদ্ধতি, ঠিক আছে, কেরোসিন, পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল, এগুলো কিন্তু আংশিক পাতন পদ্ধতির সাহায্যে প্রয়োগ করা যায়। তো দেখো C1 থেকে C40 পর্যন্ত কার্বন পরমাণুযুক্ত হাইড্রোকার্বনের তরল মিশ্রণই হলো পেট্রোলিয়াম বা অশোধিত খনিজ তেল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পেট্রোলিয়াম অপরিহার্য হওয়ায় পেট্রোলিয়ামকে তরল সোনা বলবো, ঠিক আছে। আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়ামকে পরিশোধন করা হয়। এই যে আংশিক পাতন পদ্ধতি একটু আগেই বললাম, পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে বেশি উষ্ণতায় বিভিন্ন পদার্থকে পাতিত অংশরূপে পাওয়া যায়। উদ্যবায়ী জৈব যৌগগুলোকে বাদ দিলে অশুদ্ধ পেট্রোলিয়ামের পাতনের ফলে প্রাপ্ত মূল 4টি অংশ হলো কি, যেমন ক্রুড, ন্যাপথা, কেরোসিন বা প্যারাফিন তেল, তারপর ফুয়েল অয়েল বা ডিজেল, তারপর অবশিষ্ট তেল, ঠিক আছে। পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে প্রাপ্ত পদার্থগুলির বিভিন্ন নাম ও ব্যবহার এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন পেট্রোলিয়াম গ্যাস পাতিত অংশ, প্রথমে দেখব পেট্রোলিয়াম গ্যাস, তার স্ফুটনাঙ্কের পাল্লা কি, সাধারণ উষ্ণতা পর্যন্ত 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সাধারণ উষ্ণতা পর্যন্ত 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ঠিক আছে।
তো সি এর সংখ্যা মানে কার্বনের সংখ্যা C1 থেকে C4। পেট্রোলিয়াম গ্যাস কী হিসেবে ব্যবহার করা হয়? প্রধানত জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এছাড়া কার্বন ব্ল্যাঙ্ক ও বিবিধ জৈব যৌগ হিসেবেও সংশ্লেষ হিসেবেও ব্যবহৃত হয়। তারপর 2 নম্বর পয়েন্ট, ক্রুড ন্যাপথা কি? ক্রুড ন্যাপথা দেখো পেট্রোলিয়াম, ইথার, বেনজাইন, পেট্রোল, গ্যাসোলিন। ঠিক আছে, তো দেখো কি ক্রুড ন্যাপথা থেকে যেমন পেট্রোলিয়াম, ইথার কী কাজে ব্যবহার করা হয়? দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এর স্ফুটনাঙ্কের যে পাল্লা সেটি 30 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। কার্বনের সংখ্যা C5 থেকে C7। ঠিক আছে, বেনজাইন 70 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এর যে সির সংখ্যা, কার্বনের সংখ্যা C7 থেকে C12। তো এটা কি? এটা পোশাকের ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত হয়। তারপর যেমন পেট্রোল বা গ্যাসোলিন 70 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। এর যে কার্বন সংখ্যার পাল্লা সেটি C6 থেকে C7 যানবাহনের জ্বালানি রূপে ব্যবহৃত হয়। তারপর কেরোসিন বা প্যারাফিন তেল, এটি 180 থেকে 180 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস মানে 180 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস হতে হবে স্ফুটনাঙ্কের পাল্লা। তারপর যে কার্বনের সংখ্যা সেটি C12 থেকে C15 আমরা জানি জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তারপর ফুয়েল অয়েল বা ডিজেল, সেটি 280 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। এটি কার্বন সংখ্যা C15 থেকে C18। তো এটার যে ব্যবহার সেটা ইঞ্জিনের জ্বালানি রূপে গ্যাসোলিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এরপর দেখব যে অবশিষ্ট তেল রয়েছে পড়ে, সেইগুলো কী কাজে ব্যবহার করা হয়। তো আমরা যেমন জানি লুব্রিকেটিং অয়েল, ভেসোলিন, প্যারাফিন, মোম, তারপর অ্যাসফল্ট, পেট্রোলিয়াম কোক, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। যেমন লুব্রিকেটিং অয়েল কি? লুব্রিকেটিং অয়েল স্ফুটনাঙ্কের মাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। এই যে কার্বনের সংখ্যা C16 থেকে C20 পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়। তারপর যেমন ভেসলিন, ঠিক আছে, ভেসলিন কি? 400 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। এর কার্বন পাল্লার সংখ্যা C18 থেকে C22। ওষুধ ও ক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আমরা জানি শীতকালে যে ক্রিম হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, যে ত্বক ফেটে যায় বা ত্বক যে নরম রাখতে ব্যবহার করা হয় ঠোঁট ত্বক, তো সেগুলো ভেসলিন কাজে ব্যবহার করা হয় ওষুধ ক্রিম প্রস্তুতিতে। তারপর যেমন প্যারাফিন, মোম, ঠিক আছে, এটাও কিন্তু 400 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে C20 থেকে C30। ঠিক আছে, তো এটা কি? এটা মোমবাতি, তারপর মোম প্রলিপ্ত কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। তারপর তারপর রয়েছে অসফল্ট বা পিচ, সেটা কি? C30 ডিগ্রির বেশি হতে হবে। রাস্তা ও রং তৈরিতে ব্যবহার করা হয়। তারপর পেট্রোলিয়াম কোক, পেট্রোলিয়াম কোক কি? পেট্রোলিয়াম তারপর দেখো পেট্রোলিয়াম কোক, এটার যে কার্বনের সংখ্যা সেটা C30 বা তার বেশি। তো সেটা কি? এটা হচ্ছে তড়িৎদ্বার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তড়িৎ যে দ্বার আছে, ঠিক আছে, ক্যাথোড অ্যানোড, সেই তড়িৎদ্বার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে পেট্রোলিয়াম থেকে অবশিষ্ট তেল। ঠিক আছে, সর্বপ্রথম কি? পেট্রোলিয়াম গ্যাস। তারপর এই যে ক্রুড ন্যাপথা, তো ক্রুড ন্যাপথা যেমন হচ্ছে পেট্রোলিয়াম, ইথার, বেনজাইন, পেট্রোল, এগুলো। তারপর কি হবে? তারপর পরিশোধন করে কেরোসিন বা প্যারাফিন তেল, তারপর পরিশোধন করে হবে ফুয়েল অয়েল বা ডিজেল, তারপর পরিশোধন করে যে অবশিষ্ট তেল রয়েছে তা থেকে এইগুলো হবে লুব্রিকেটিং অয়েল, ভেসলিন, প্যারাফিন, মোম, অ্যাসফল্ট, পিচ বা যেটা হচ্ছে কঠিন, তারপর পেট্রোলিয়াম কক, এইগুলো। তো এই যে ছবিটা, ঠিক আছে, প্রথমে পেট্রোলিয়াম গ্যাস, তারপর এই যে পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, এগুলো হচ্ছে আংশিক পাতন স্তম্ভ। ঠিক আছে, এগুলো হচ্ছে আংশিক পাতনের সাহায্যে। তারপর ডিজেল, পিচ্ছিকারক তেল, তারপর শেষমেশ যে অবশিষ্ট তেল রয়েছে সেই অবশিষ্ট তেল থেকে আমরা নানান ধরনের, দেখো, যেমন ভেসলিন, তারপর আসফল্ট, পিচ্ছিকারক তেল, এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো এই পিচ্ছিকারক তেলকে আমরা লুব্রিকেটিং অয়েল বলবো। ঠিক আছে, এগুলো হচ্ছে অবশিষ্ট পেট্রোলিয়াম পরিশোধনের, ঠিক আছে, পেট্রোলিয়ামের পরিশোধনের অবশিষ্ট অংশ এইগুলো পিচ্ছিলকারক তেল বা আমরা যে কি লুব্রিকেটিং অয়েল বলছি, তারপর ভেসলিন, অসফল্ট, এইগুলো। আর পেট্রোলিয়াম পরিশোধনের যে প্রাথমিক, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের পরিশোধনের যে প্রাথমিক অংশ সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। প্রথমে পেট্রোলিয়াম গ্যাস হিসেবে পাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে পরিশোধন করে করে আমরা অনেক কিছুই জিনিস এইভাবে কিন্তু পেট্রোলিয়াম গ্যাসকে আমরা পরিশোধন করে করে অনেক কিছু জিনিস যে উৎপন্ন হচ্ছে সেটা দেখতে পাবো। তাই কিন্তু পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হচ্ছে। ঠিক আছে, পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু প্রস্তুত হয়। তো এই হচ্ছে পেট্রোলিয়াম পরিশোধন।
তো ক্লাস 9-এর বইতে এই 3টি পদ্ধতি দেওয়া আছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এই যে 3টি পদ্ধতি দেওয়া আছে, ঠিক আছে। এই 3টি পদ্ধতি আমরা করব। যেমন কি 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাতন পদ্ধতি। তো পাতন পদ্ধতি কঠিনে তরলও হয় আর তরলে তরলেও হয়। তো পাতন পদ্ধতি তরলে যদি করি তাহলে সেই সমসত্ব মিশ্রণের 30 ডিগ্রি নিতে হবে, ঠিক আছে। 30 ডিগ্রির বেশি নিতে হবে। আংশিক পাতন পদ্ধতিতে 2 বা ততোধিক তরলের মিশ্রণ নিতে হবে। সমসত্ব মিশ্রণ সেটা কত, সেটা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের কম পার্থক্য হতে হবে দুটি তরলের যে মিশ্রণ। আর বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের সাহায্যে কী দেখলাম, দুটি তরলের ঘনত্ব কিন্তু ভিন্ন হতে হবে, ভিন্ন ধারণা বিশিষ্ট, মানে একটা হালকা অপরটি ভারী, তার থেকে ভারী আছে তার, তবে কিন্তু এই বিওজি ফানেল আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে দুটি তরল নিতে হবে, তার মধ্যে কিন্তু একটা ঘনত্ব কম থাকবে, একটা ঘনত্ব বেশি থাকবে। এইগুলো অবশ্যই দেখবে। 3টি পদ্ধতি দেওয়া আছে পেট্রোলিয়াম পরিশোধন। তো পরের ভিডিওতে এমসিকিউ আলোচনা করব। পরের ভিডিওতে এমসিকিউগুলো আলোচনা করব।